দর্শক আমন্ত্রণ যমুনা ডেস্কে শুরুতে জানিয়ে দেব শিরোনামগুলো। পেরুতে এবার নতুন সরকারের বিরুদ্ধেও জেএনজিদের বিক্ষোভ। রাজধানী লিমার রণক্ষেত্র ক্ষমতাচ্যুত সরকারের পথে হাঁটছে নবগঠিত প্রশাসন, অভিযোগ তরুণদের। আত্মঘাতী হামলায় পাকিস্তানের 7 সেনা নিহত। আবারও ইসলামাবাদ কাবুল সংঘাতের শঙ্কা। খুব শিগগিরই সহজ হবে না দুদেশের মধ্যকার সম্পর্ক, মত বিশ্লেষকদের। নিউ ইয়র্কে মেয়র নির্বাচনকে কেন্দ্র করে টেলিভিশন বিতর্কে মুখোমুখি 3 প্রার্থী। যৌন কেলেঙ্কারি, কর্মসংস্থান এবং নাগরিকদের খরচ কমানো ইস্যুতে তুমুল বাদানুবাদ। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। জেএনজিদের আন্দোলনের রণক্ষেত্র লাতিন দেশ পেরু। বিতর্কিত পেনশন আইনকে কেন্দ্র করে বিক্ষোভের মুখে আগে সরকার পদত্যাগ করলেও জনগণের ক্ষোভ কমেনি। এখন নবনিযুক্ত প্রেসিডেন্টের বিরুদ্ধেও রাস্তায় নেমেছে হাজার হাজার মানুষ। অভিযোগ, নতুন সরকারও আগের মতোই দুর্নীতিগ্রস্ত। চলছে পুলিশ ও বিক্ষুব্ধ জনতার পাল্টাপাল্টি সংঘর্ষ। পরিস্থিতি মোকাবেলায় রাজধানীতে জারি করা হয়েছে জরুরি অবস্থা। সরকার পতনের দাবিতে ব্যারিকেড ভেঙে পার্লামেন্ট ভবনে ঢোকার চেষ্টা পেরুর বিক্ষুব্ধ জনতার। দায়িত্ব নেবার পরপরই এমন নজিরবিহীন ক্ষোভের বিস্ফোরণ দেখছেন পেরুর নবনিযুক্ত প্রেসিডেন্ট হোসে জেরি। জেএনজিদের ডাকে দেশজুড়ে চলছে ব্যাপক বিক্ষোভ সংঘর্ষ। সবচেয়ে সহিংস পরিস্থিতি রাজধানী লিমায়। বৃহস্পতিবার এক বিক্ষোভকারীর মৃত্যুর জেরে আরও তীব্র হয়ে উঠেছে আন্দোলন। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল, ককটেল ছোড়ে পুলিশ, চালায় ব্যাপক ধরপাকড়। এরপরও দমানো যায়নি আন্দোলন। পরিস্থিতি সামলাতে হিমশিম খাচ্ছে নিরাপত্তা বাহিনী। রাজধানীতে জারি করা হয়েছে জরুরি অবস্থা। বিতর্কিত পেনশন আইনকে কেন্দ্র করে গত মাসে আগের সরকারের বিরুদ্ধে পেরুতে শুরু হয় আন্দোলন। জনরোষের মুখে প্রেসিডেন্ট ডিনা বলুয়ার্তোকে ক্ষমতাচ্যুত করে দায়িত্ব নেন হোসে জেরি। তবে ক্ষমতার পালা বদলেও ক্ষোভ কমেনি দেশটির জনগণের। অভিযোগ, সরকার বদলালেও দুর্নীতি রয়েছে আগের মতোই। ডিনা বলুয়ার্তোকে ক্ষমতা থেকে সরানোর পরও সবকিছু আগের মতোই চলছে। চাঁদাবাজি অব্যাহত রয়েছে, নিয়মিত হত্যাকাণ্ডও ঘটছে। পুলিশ কিছুই করছে না। প্রতিবাদ করা আমাদের বৈধ অধিকার। এই অধিকার প্রয়োগ করতে আসা লোকদের উপর দমনপীড়ন চালিয়ে যাচ্ছে পুলিশ। এরা ক্ষমতায় থাকার যোগ্য নয়, এটা সম্পূর্ণ অবৈধ। আমরা এই সমস্যার সমাধান দাবি করছি। ওরা প্রতিদিন মানুষ হত্যা করছে, আর পুলিশ শুধু ক্ষমতাসীনদের রক্ষা করছে। লাগামহীন দুর্নীতিতে ক্লান্ত পেরুর সাধারণ জনগণ এখন গোটা দেশের রাজনৈতিক ব্যবস্থার সংস্কার চায়। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। আফগান সীমান্তের কাছে একটি আত্মঘাতী হামলায় নিহত হয়েছে 7 পাকিস্তানি সেনা। আহত হয়েছে আরও 13 জন। বিষয়টি নিশ্চিত করেছেন পাকিস্তানি নিরাপত্তা কর্মকর্তারা। তারা জানান, শুক্রবার পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানের এক সামরিক ক্যাম্পে আত্মঘাতী হামলা চালায় সন্ত্রাসীরা। বিস্ফোরক ভর্তি গাড়ি নিয়ে ক্যাম্পের প্রাচীরে ধাক্কা মারে এক সন্ত্রাসী। আরও 2 জন ক্যাম্পে প্রবেশ করতে গেলে পাকিস্তানি সেনাদের সাথে ব্যাপক গোলাগুলি হয়। এতে 4 সন্ত্রাসী প্রাণ হারিয়েছে বলে দাবি ইসলামাবাদের। তবে পাকিস্তানের আনা অভিযোগ অস্বীকার করেছে তালেবান প্রশাসন। তাদের দাবি, ভুল তথ্য ছড়াচ্ছে পাকিস্তানি সেনাবাহিনী। সীমান্তে উত্তেজনা সৃষ্টির পাশাপাশি ইসলামাবাদের বিরুদ্ধে আইএস সম্পর্কিত সন্ত্রাসীদের আশ্রয় দেওয়ার অভিযোগও তোলে কাবুল। এক সময়ের ঘনিষ্ঠ মিত্র হলেও এখন সাপে নেউলের সম্পর্ক পাকিস্তান আফগানিস্তানের মধ্যে। তালেবান সরকারের প্রত্যাবর্তনের পর থেকেই ইসলামাবাদের সাথে স্পষ্ট সম্পর্কের অবনতি। ইসলামাবাদের অভিযোগ, ভারতের পক্ষ হয়ে পাকিস্তানে হামলা করছে তালেবান সমর্থিত বিভিন্ন জনগোষ্ঠী। এই অবস্থায় বিশ্লেষকরা বলছেন, খুব শিগগিরই সহজ হবে না দুদেশের মধ্যকার সম্পর্ক।
হামলা পাল্টা হামলাকে কেন্দ্র করে গেল প্রায় 2 সপ্তাহ ধরে উত্তেজনা চলছে প্রতিবেশী দুই দেশ পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে। একাধিকবার অস্ত্রবিরতির ঘোষণা এলেও কমেনি যুদ্ধ উত্তেজনা। বিশেষ করে দুদিন আগে কাবুলে পাকিস্তানি বাহিনীর হামলার পর পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। ইসলামাবাদের অভিযোগ, ভারতের পক্ষ হয়ে ছায়াযুদ্ধ করছে আফগান সরকার। তেহরিকি তালেবান পাকিস্তান এবং ফিতনা আল খারিজির মতো জঙ্গি গোষ্ঠীগুলোর সহায়তায় হামলা করা হচ্ছে পাকিস্তানের অভ্যন্তরে। বিশ্লেষকরা বলছেন, এই ইস্যুতে সমঝোতা না হওয়া পর্যন্ত উত্তেজনা কমবে না দুই দেশের মধ্যে। আফগানিস্তান আর পাকিস্তানের শত্রুতা 40 বছরের বেশি, যেখানে ভারতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তালেবানের প্রথম শাসনামল ছাড়া ভারত সবসময় কাবুলকে পাকিস্তানের মোকাবেলায় সাহায্য করেছে। আফগানিস্তান মনে করছে পাকিস্তান অনেক শক্তিশালী, তাই ভারতের মতো মিত্র ছাড়া ভালোভাবে প্রতিরোধ সম্ভব নয়। আর দিল্লি এমন সহযোগিতায় সবসময়ই আগ্রহী। India has always provided a counterweight. ধর্ম এবং ভৌগোলিক অবস্থানে মিল হওয়া সত্ত্বেও বিবাদ তুঙ্গে। শিগগিরই সমঝোতা না হলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে। And since the TTP are unlikely to give up, অনিবার্যভাবেই আবারও সংঘাত ছড়াবে, কারণ টিটিপি পাকিস্তানকে অস্থিতিশীল করার প্রচেষ্টা সহজে থামাবে না। ফলে ভবিষ্যতেও সংঘর্ষ ঘটবে, এটা নিশ্চিত। তবে আশা করি দুই পক্ষই এবার বুঝেছে কত দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে পরিস্থিতি। I hope have learned from this. বিশ্লেষকরা বলছেন, পরিস্থিতি মোকাবেলায় এখন সবচেয়ে বেশি প্রয়োজন নিরপেক্ষ মধ্যস্থতাকারীর। আর এই ভূমিকা নিতে পারে কাতার ও সৌদি আরবের মতো মুসলিম ও মধ্যপ্রাচ্যের দেশগুলো। রেজবানা সাইমা, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্রের পর এবার ঘনিষ্ঠ মিত্র ব্রিটেনের কাছ থেকে বড় ধাক্কা খেল ভারত। বাণিজ্য সম্পর্ক বৃদ্ধির লক্ষ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ভারত সফরের সপ্তাহখানেক পর নিষেধাজ্ঞার খড়গ পড়ল ভারতীয় একটি তেল কোম্পানির উপর। নয়রা এনার্জি নামের তেল শোধনাগারটির প্রায় 50% মালিক রাশিয়া। এদিকে লন্ডনের একতরফা নিষেধাজ্ঞার সমালোচনা করেছে দিল্লি। ইউক্রেন যুদ্ধ বন্ধে চাপ বাড়াতে রাশিয়ার শীর্ষ দুটি তেল কোম্পানি সহ মস্কো ও বেইজিং এর বেশ কয়েকটি প্রতিষ্ঠানের উপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে লন্ডন। ব্যবসায়িক সম্পর্ক বাড়াতে ইতিহাসের সবচেয়ে বড় বাণিজ্যিক বহর নিয়ে গত সপ্তাহেই ভারত সফর করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কির স্টারমার। শুল্ক কমিয়ে দুই দেশের মধ্যে বাণিজ্য বাড়াতেও একমত হয়েছিলেন স্টারমার ও নরেন্দ্র মোদী। অথচ সপ্তাহ পেরোতেই দেখা গেল উল্টো চিত্র। ইউক্রেন যুদ্ধ থামাতে রাশিয়ার উপর চাপ বৃদ্ধিতে 90টি নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে ব্রিটেন, যেখানে শীর্ষ দুই রুশ প্রতিষ্ঠান লুকোয়েল ও রসনেফট ছাড়াও রয়েছে 44টি ট্যাঙ্কার ও তেল পরিবহনে ব্যবহৃত চীনের 4টি টার্মিনাল। নিষেধাজ্ঞার আওতায় রয়েছে ভারতের তেল শোধনাগার নয়ারা এনার্জিও। এই কোম্পানির বিরুদ্ধে 2024 সালে রাশিয়া থেকে 100 মিলিয়ন ব্যারেল তেল আমদানির অভিযোগ রয়েছে। নয়ারার 49% বেশি মালিকানা রুশ প্রতিষ্ঠান রসনেফটের। ব্রিটেনের দাবি, ভারতের বিরুদ্ধে নয় বরং বিশ্ববাজারে রুশ তেলের সরবরাহ বন্ধে নেওয়া হয়েছে এই পদক্ষেপ। যুক্তরাজ্য সরকার রাশিয়া ও ভ্লাদিমির পুতিনের উপর উল্লেখযোগ্যভাবে চাপ বৃদ্ধি করছে। আমরা রাশিয়ার দুটি বৃহত্তম তেল কোম্পানি লুকওয়েল ও রোসনেফটের উপর নিষেধাজ্ঞা আরোপ করছি। একই সাথে আমরা ভারত ও চীন সহ তৃতীয় দেশের কোম্পানিগুলোর উপর চাপ বৃদ্ধি করছি, যারা রাশিয়ার তেল বিক্রি অব্যাহত রেখেছে। বিশ্ববাজারে রাশিয়ান তেলের কোনো স্থান নেই। স্বভাবতই ঘনিষ্ঠ মিত্রের এমন পদক্ষেপকে ভালোভাবে নেয়নি ভারত। জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে জ্বালানি নীতি নির্ধারণের ঘোষণা দিয়েছে মোদী সরকার। ব্রিটেন সম্প্রতি যে নিষেধাজ্ঞা জারি করেছে তা আমাদের নজরে এসেছে। আমরা একতরফা নিষেধাজ্ঞার পক্ষে নই। ভারত সরকার তার নাগরিকদের মৌলিক চাহিদা পূরণে বদ্ধপরিকর। এ কারণেই আমরা জ্বালানি নিরাপত্তাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব মনে করি। রাশিয়ার মালিকানা থাকায় এবং দেশটি থেকে তেল আমদানি করায় এর আগে ইউরোপীয় ইউনিয়নও নয়ারা এনার্জির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। রাশিয়ার তেল কেনা বন্ধে মার্কিন প্রেসিডেন্টকে দেয়া ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আশ্বাসের খবরটিকে উড়িয়ে দিয়েছে নয়াদিল্লি। বৃহস্পতিবার নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমনটা জানান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। দাবি করেন, বুধবার ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদীর কোনো কথাই হয়নি। এর আগে বুধবার রাশিয়ার তেল কেনা বন্ধে ভারতের প্রধানমন্ত্রীর আশ্বাস পেয়েছেন বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আমার কাছে থাকা তথ্য অনুযায়ী প্রধানমন্ত্রী মোদি ও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে গতকাল টেলিফোনে কোনো আলোচনা হয়নি। টেলিভিশন বিতর্কে তুমুল বাদানুবাদে জড়ালেন নিউ ইয়র্কে মেয়র নির্বাচনের প্রার্থীরা। যৌন কেলেঙ্কারি ইস্যুতে ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানির তোপের মুখে পড়েন স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমো। অন্যদিকে আলোচিত প্রার্থী মামদানির ব্যয় সংকোচন নীতিকে অবাস্তব বলে উড়িয়ে দেন কুমো। নিউ ইয়র্কের মেয়র নির্বাচনের আগে টেলিভিশন বিতর্কের লড়াইয়ে মুখোমুখি প্রার্থীরা। জনমত জরিপে এগিয়ে থাকা ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি, স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমো এবং রিপাবলিকান কার্টিস লিওয়া নিজেদের বক্তব্য তুলে ধরেন। যৌন কেলেঙ্কারি এবং করোনা মহামারীর সময় বৃদ্ধাশ্রমে বয়স্কদের মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার মতো ইস্যুতে প্রতিদ্বন্দ্বী জোহরান মামদানির তোপের মুখে পড়েন অ্যান্ড্রু কুমো। এর পাশাপাশি মধ্যবিত্তদের দৈনন্দিন খরচ কমাতে বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন আলোচিত প্রার্থী মামদানি। প্রথম অভিবাসী মেয়র যদি আমি হতে পারি তাহলে অবশ্যই সেটি আমার জন্য গর্বের বিষয়। বর্ধিত খরচ এবং করের চাপে পিষ্ট নিউ ইয়র্কের সাধারণ মানুষ, তাদের ওপর থেকে কিভাবে এই বোঝা লাঘব করা যায় সেটি আমার লক্ষ্য। তবে কুমো অবশ্য মামদানির এসব পরিকল্পনাকে অসম্ভব বলে উড়িয়ে দেন। আমি 11 বছর গভর্নর ছিলাম। এখানে কিভাবে পরিকল্পনা বাস্তবায়িত হয় সেটা জানি। নিউ ইয়র্কের বাসিন্দাদের কল্যাণের জন্য সর্বোচ্চ প্রচেষ্টাই আমি চালাবো। আগামী 4 নভেম্বর অনুষ্ঠিত হবে নিউ ইয়র্কে মেয়র নির্বাচন। এর আগে আরেকবার বিতর্কে মুখোমুখি হবেন প্রার্থীরা। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। ফিলিস্তিনি চিকিৎসক হুসাম আবু সাফিয়াকে আটক রাখার সময়সীমা আরও 6 মাস বাড়িয়েছে একটি ইসরায়েলি আদালত। বৃহস্পতিবার খবরটি নিশ্চিত করেছে ফিলিস্তিনের একটি মানবাধিকার কেন্দ্র। এর আগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বীর আল সাবি আদালতে হাজির হন আবু সাফিয়া। সেখানেই অবৈধ যোদ্ধা আইনের আওতায় তাকে আটক রাখার সময় 6 মাস বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। গাজার এই চিকিৎসকের পক্ষের আইনজীবীরা এই সিদ্ধান্তের বিরোধিতা করেন। তার বিরুদ্ধে আনা অভিযোগের কোনো প্রমাণ না থাকায় এই গ্রেপ্তারকে বেআইনি বলে দাবি করেন তারা। গেল বছর ডিসেম্বরে উত্তর গাজার কামাল আদওয়ান হাসপাতাল থেকে পরিচালক আবু সাফিয়াকে গ্রেপ্তার করে আইডিএফ সেনারা। ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন হুতি সামরিক প্রধান মেজর জেনারেল মোহাম্মদ আল খামারি। বৃহস্পতিবার এক বিবৃতিতে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে বিদ্রোহী গোষ্ঠীটি। গেল মাসের শেষ দিকে ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত বেশ কয়েকটি এলাকায় বিমান হামলা চালায় ইসরায়েল। এতে অন্তত 9 জনের প্রাণ যায়। ধারণা করা হচ্ছে প্রাণ হারিয়েছেন খামারি। 2016 সাল থেকে হুতি বিদ্রোহীদের সামরিক শাখার চিফ অব স্টাফের দায়িত্ব পালন করে আসছিলেন তিনি। সেই বছরই মেজর জেনারেল পদে উন্নীত হন তিনি। 2021 সালে আব্দুল খালেক আল হুতির স্থলাভিষিক্ত হয়ে দায়িত্ব নেন কমান্ডার ইন চিফ হিসেবে। কোনো মরদেহে এখনও ঝুলছে ফাঁসির দড়ি। কোনো দেহাবশেষে ঘটানো হয়েছে অঙ্গচ্ছেদ, করা হয়েছে বিকৃত সংযোজনও। ইসরায়েল থেকে পাঠানো ফিলিস্তিনিদের মরদেহে মিলেছে বীভৎস নির্যাতনের প্রমাণ। শনাক্ত করা যাচ্ছে না অনেকের পরিচয়। ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ, গাজায় ফেরত পাঠানোর আগ মুহূর্তে হত্যা করা হয়েছে বহু ফিলিস্তিনিকে। বহুল কাঙ্ক্ষিত যুদ্ধবিরতি কার্যকরের পর কয়েক ধাপে 120 ফিলিস্তিনির মরদেহ ফেরত পাঠায় ইসরায়েল, যারা দীর্ঘদিন ছিলেন ইসরায়েলি কারাগারে। বেশিরভাগের প্রাণ গেছে অমানবিক নির্যাতনে, কারো হয়েছে মৃত্যুদণ্ড কার্যকর। ফেরত পাঠানো মরদেহগুলোয় মিলেছে পাশবিক নির্যাতনের প্রমাণ। কোনো মরদেহে এখনও ঝুলছে ফাঁসির দড়ি, মিলেছে ট্যাঙ্ক দিয়ে চাপা দেওয়ার চিহ্ন। প্রায় সব মরদেহে ছিল হাত পা বাঁধা। ধারণা, অনেক বন্দীকেই শেষ মুহূর্তে হত্যা করে গাজায় পাঠিয়েছে ইসরায়েল। যেসব মরদেহ পেয়েছি সেগুলোই নির্যাতনের চিহ্ন স্পষ্ট। চোখ বাঁধা, হাতে পায়ে শেকল পরানো। নির্যাতন ও মৃত্যুদণ্ডের স্পষ্ট চিহ্ন দেখা গেছে। পরীক্ষা নিরীক্ষা চলছে। অপরাধের তথ্য প্রমাণ তুলে ধরা হবে আন্তর্জাতিক মঞ্চে। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে মরদেহ চেনার কোনো উপায় নেই। অনেক লাশই রয়েছে আগুনে পুড়ে যাওয়ার গভীর ক্ষত। মিলেছে হাত পা ছাড়া মৃতদেহ, আবার বিকৃত প্রত্যঙ্গযুক্ত দেহাবশেষও। এখন পর্যন্ত মাত্র 4 মরদেহের পরিচয় মিলেছে। বাকিগুলো শনাক্তে প্রক্রিয়া চলছে। চিহ্নিত করার অনেক অসুবিধা, কারণ ভয়াবহ নির্যাতনের শিকার মরদেহগুলো হয়েছে অঙ্গচ্ছেদ। তাই পরিচয় শনাক্ত করা অত্যন্ত কঠিন। ধারণা করা হয় এখনও ইসরায়েলি ডিটেনশন সেন্টারে আরও হাজারখানেক ফিলিস্তিনির মরদেহ রয়েছে। অনিক রহমান, যমুনা নিউজ।
এবার চুক্তি না মানলে গাজায় ঢুকে হামাস সদস্যদের হত্যার হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে উপত্যকায় বেসামরিকদের হত্যা করা হলে হামাসের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, গাজায় কি ঘটছে তার উপর নজর রাখা হচ্ছে। হামাস প্রতিশ্রুতি মেনে চলবে বলেও আশা প্রকাশ করেন তিনি। এর আগে যুক্তরাষ্ট্র বলেছিল তাদের অনুমতি নিয়েই যুদ্ধ পরবর্তী বিশৃঙ্খলা মোকাবেলায় বিভিন্ন গ্যাং সদস্যদের হত্যা করছে হামাস। সেখানে কি হচ্ছে নজর রাখছি আমি। পরিস্থিতি এখন শান্ত হয়েছে। আমরা আশা করছি হামাস যে প্রতিশ্রুতি দিয়েছে সেটি মেনে চলবে। আমার ধারণা তারা ভালো আচরণ করবে। তারা কি পদক্ষেপ নেয় সেটি আমরা দেখব। ভালো আচরণ না করলে ব্যবস্থা নেব। ইউক্রেন যুদ্ধ থামাতে আবারও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে হবে সেই আয়োজন। বৃহস্পতিবার দীর্ঘ ফোন আলাপের এমন সিদ্ধান্তে পৌঁছেছেন দুই রাষ্ট্রপ্রধান। ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন ডোনাল্ড ট্রাম্প। ধারণা করা হচ্ছে কয়েক সপ্তাহের মধ্যেই আলোচনায় বসবেন দুই নেতা। এর আগে আগামী সপ্তাহে প্রাথমিক বৈঠক করবেন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার শীর্ষ কর্মকর্তারা। প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের পর পুতিনের সঙ্গে এটি হবে ট্রাম্পের দ্বিতীয় বৈঠক। আগস্টে আলাস্কায় বৈঠকে বসেন রুশ ও মার্কিন প্রেসিডেন্ট। কেনিয়ায় প্রাক্তন প্রধানমন্ত্রীকে শেষ বিদায় জানাতে এসে পুলিশের গুলিতে প্রাণ হারালো 4 জন। আহত হয়েছে বেশ কয়েকজন। বিরোধী দলীয় নেতা রাইলা ওডিঙ্গার শোকযাত্রায় এই ঘটনা ঘটে। ভারত থেকে তার মৃতদেহ নিজ দেশে আনা হলে শেষবারের মতো প্রিয় নেতাকে দেখতে ভিড় জমায় হাজার হাজার মানুষ। মরদেহ রাজধানীর একটি স্টেডিয়ামে নেয়ার পর সেখানে বিশৃঙ্খলা পৌঁছায় চরমে। প্রথমে ফাঁকা গুলি আর টিয়ার গ্যাস নিক্ষেপ করলেও এক পর্যায়ে গুলি ছোড়ে পুলিশ। এই হুড়োহুড়ি আর গোলাগুলির দৃশ্য কোনো বিক্ষোভের নয়। প্রাক্তন প্রধানমন্ত্রীর শোকযাত্রায় যোগ দিতে এসে এমন পরিস্থিতির মুখোমুখি তার অনুসারী এবং সমর্থকরা। প্রিয় নেতাকে শেষবারের মতো দেখতে নাইরোবির জোমো কেনিয়াট্টা আন্তর্জাতিক বিমানবন্দরে ভিড় জমায় হাজারো মানুষ। বিপুল ভিড়ের কারণে সাময়িকভাবে বিমান চলাচল বন্ধ রাখতে বাধ্য হয় এয়ারপোর্ট কর্তৃপক্ষ। আমি এখনো কাজে যাইনি, হতভম্ব হয়ে আছি। প্রিয় নেতা আমাদের ছেড়ে চলে গেছেন। তিনি ছিলেন আমাদের ঈশ্বরের মতো। এটা সত্যি এক বিশাল ক্ষতি। অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না। একজন পিতৃতুল্য মানুষ ও প্যান আফ্রিকান নেতাকে হারানো কেবল আফ্রিকার জন্য না, পুরো বিশ্বের জন্য এক বিরাট ক্ষতি। সাধারণ মানুষকে শ্রদ্ধা জ্ঞাপনের সুযোগ করে দেওয়ার জন্য তার মরদেহ নিয়ে যাওয়া হয় রাজধানীর মই ইন্টারন্যাশনাল স্পোর্টস সেন্টারে। তবে সেখানে ছিল না তিল ধারণের ঠাঁই। স্টেডিয়ামে ঢুকতে না পেরে গেটের বাইরে ভিড় জমায় হাজার হাজার কেনিয়ান। হঠাৎই একদল লোক গেট ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে। তৈরি হয় চরম অরাজকতার। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে ফাঁকা গুলি ছড়ে নিরাপত্তা বাহিনী, নিক্ষেপ করে টিয়ার গ্যাস। আতঙ্কে ছোটাছুটি করতে থাকে মানুষ, পদদলিত হয় অনেকে। এক পর্যায়ে সরাসরি গুলি চালাতে বাধ্য হয় পুলিশ। এতে প্রাণ যায় বেশ কয়েকজনের, আহতও হন অনেকে। গেল বুধবার সকালে ভারতের কোচিতে হাঁটতে বেরিয়েছিলেন কেনিয়ার সাবেক প্রধানমন্ত্রী 80 বছর বয়সী রাইলা ওডিঙ্গা। সে সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। হাসপাতালে নেয়ার পর মারা যান কেনিয়ার বিরোধী দলীয় এই নেতা। পরদিন সকালে নিজ দেশে ফেরত আসে তার মরদেহ। রেজবানা সায়মা, যমুনা নিউজ। চীন থেকে প্রথমবার যুদ্ধবিমান কিনতে যাচ্ছে ইন্দোনেশিয়া। Z10C মডেলের 42টি ফাইটার জেট কেনার বাজেট অনুমোদন করেছে জাকার্তা। এই ঘোষণা দেন ইন্দোনেশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী। এর মধ্য দিয়ে ইন্দোনেশিয়ার বিমান বহরে যুক্ত হতে যাচ্ছে কোনো চাইনিজ যুদ্ধবিমান। মূলত 4th জেনারেশনের একটি মাল্টিরোল ফাইটার এয়ারক্রাফট Z10C যুদ্ধবিমান, যা চীনা আকাশযান নির্মাতা প্রতিষ্ঠান চেংদু তৈরি। সম্প্রতি ভারত পাকিস্তান যুদ্ধে ফরাসি রাফায়েল যুদ্ধবিমান বিধ্বস্ত করে নতুনভাবে আলোচনায় আসে আকাশযানটি। এর আগে বিমান বাহিনীর সক্ষমতা বাড়াতে 3 দেশ থেকে 132 যুদ্ধবিমান কেনার ঘোষণা দেয় ইন্দোনেশিয়া। চীনের যুদ্ধবিমান ছাড়াও এই তালিকায় যুক্ত হবে ফ্রান্স ও তুরস্কে তৈরি রাফাল ও কান ফাইটার জেট।
দর্শক, যমুনা আইডলসকে পর্যন্তই। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।